লখনৌকে দিল্লি হারালো এবং আরসিবিকে প্লে অফে ওঠার সুযোগ করে দিল আজকের ম্যাচে। মানে একটা দারুণ ম্যাচ দেখতে পেলাম। লখনৌ হারলো ঠিকই, তবে আরশাদ খান মানে অনবদ্য একাই পুরো লড়াই করে গেল। আর তার সাথে পুরান আগে লড়াই করেছিল, শেষ দিকে আরশাদ খান লড়াই করেছিল। লাস্টে 4 বলে 21 রান বাকি ছিল, তখন লাস্টে 4 বলে ছক্কা মারতে হতো, সেটা মারতে পারেনি। মারার কথাও না, তবে হেরে গেল এবং দিল্লি কিন্তু জিতে গেল। এর ফলে কি হলো, আরসিবি কিন্তু প্লে অফে ওঠার চান্স রাখলো। আর যদি ওই ম্যাচটা বৃষ্টির জন্য না হয় আরসিবি এবং চেন্নাইয়ের মধ্যে ম্যাচটা, তাহলে কিন্তু 1-1 পয়েন্ট ভাগ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু প্লে অফে যাওয়ার সম্ভাবনাটা থাকবে কিন্তু চেন্নাইয়ের। আর যদি আর কি কম ব্যবধানে হারে চেন্নাই সুপার কিংস, তাহলেও চেন্নাই যাবে। আর যদি আর কি বেশি ব্যবধানে হারাতে পারে আরসিবি, মানে 18 রানের বেশি ব্যবধানে, বা যে রান দেবে চেন্নাই সেটা 18.2 ওভারের মধ্যে চেস করতে হবে, তাহলে নেট রান রেট তাদের থেকে বেশি হবে। সেক্ষেত্রে 7টা জিতে যেতে পারবে। তাছাড়া আরসিবি পারবে না, তার কারণ লখনৌ এর পরের খেলা মুম্বাইয়ের সাথে, সেই ম্যাচও যদি হেরে যায়, আমি ধরে নিচ্ছি ওই ম্যাচ জিতবে। যদি জেতে সেক্ষেত্রে 7টা হবে, আর দিল্লিরও 7টা হলো। সেক্ষেত্রে অনেকগুলো টিমেরই কিন্তু 7টা জেতা হলো, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। আর আরসিবি এবং চেন্নাইও দুটো টিমই কিন্তু যেতে পারে, যদি আর কি হায়দ্রাবাদ বাকি ম্যাচগুলো হেরে যায়। বাকি ম্যাচ দুটো যদি হেরে যায়, সেক্ষেত্রে তারাও 7টা জিতবে এবং তারা নেট রান রেট মাইনাসে সেক্ষেত্রে চলে যাবে। মাইনাসে চলে গেলে চেন্নাই এবং সিএসকে, চেন্নাই এবং আরসিবি এরা দুজন কোয়ালিফাই করে যাবে। কি হবে বলা যাচ্ছে না, তবে আরসিবি যাওয়ার চান্স কম। চেন্নাই হয়তো যাবে, চেন্নাই হয়তো হারিয়ে দেবে ওই ম্যাচটা, আবার হয়তো বৃষ্টির জন্য নাও হতে পারে। তবে লখনৌর কোনো জেতার চেষ্টাই নেই। না ডি কুকের মধ্যে কেএল রাহুল কি একটা শট মার থেকে আউট হয়ে গেল, আর মার্কাস স্টোইনিস ওই একটা ম্যাচে 113 রান করেছিল চেন্নাইয়ের বিপক্ষে, ওই একটা ম্যাচই সেরা ব্যাটিং। এছাড়া আর ব্যাটিং করতেও দেখলাম না ভালো, আর কেউ চেষ্টা করলো না। লাস্টে যুধবীর সিংও একটু চেষ্টা করেছিল, আর 14 রান করে। রবি বিষ্ণয় ব্যাট করতে পারে না, রানও ঠিকঠাক নেবে সেটাও নিতে পারে না, এত সমস্যা। তারপরে তো আরশাদ খান চেষ্টা করলো এবং জেতালো ম্যাচটা। দারুণ লাগলো ম্যাচটা। তবে আরসিবির জন্য খুবই ভালো খবর। আরসিবি মানে যারা সমর্থক তারা সকলেই আর কি সাপোর্ট করছিল আজকের ম্যাচে দিল্লিকে, যে দিল্লি যে কোনোভাবে আজকে জিতুক। আর দিল্লি যদি এর আগের ম্যাচটা আরসিবিকে হারাতে পারতো, সেক্ষেত্রে দিল্লিও রেসে থাকতো। এবার দিল্লি আর রেসে থাকবে ঠিক, ওই খাতায় কলমে সুযোগ থাকবে, বাট পারবে না। 7টা জিতে 10টা টিমের মধ্যে প্লে অফে যাওয়া খুবই মুশকিল। আগে হতো যখন 8টা টিম ছিল, 9টা টিম ছিল, তখন 7টা ম্যাচ জিতেও প্লে অফে যাওয়া যেত নেট রান রেট ভালো থাকলে। এখন হয় না। কিন্তু 19 রানে জিতেছে, লখনৌকে 19 রানে হারিয়েছে এই ম্যাচে, এবং 9 উইকেট পড়েছিল। লখনৌ সুপার জায়ান্টসের অল আউট হয়নি, একটা রান আউটের অ্যাপিল হয়েছিল 1 ওভার যখন বাকি ছিল, লাস্ট 1 ওভার তখন, তার আগে। আর দুই দলই শুধু ক্যাচ ফেলায়, মানে আরসিবি যেরকম, আরসিবির ফিল্ডাররা ক্যাচ, আরসিবি না সরি দিল্লি যেরকম ক্যাচ ফেলায়, লখনৌ ক্যাচ ফেলায়। দুটো টিমের ক্যাচ এবার ভালো ধরতেই পারে না। লখনৌ এবার চেস করবে কি করে, ভালো খেলতেই পারেনি। লখনৌর জন্য খারাপ বছর, এবার কোয়ালিফাই করতে পারলো না। আগের বছর তাও কোয়ালিফাই করেছিল, গৌতম গম্ভীর ছিল বলে। 2022-এও তাই, মানে গৌতম গম্ভীর কোচ ছিল বলে কোয়ালিফাই করেছিল, না হলে পারতো না। আর গৌতম গম্ভীর থাকলে, যেখানে ডি কোক খেলতে পারছে না, সেখানে মায়ার্সকে খেলাতো। এটাই ভুল করেছে। মায়ার্সকে এখনও পর্যন্ত একটা ম্যাচেও খেলায়নি, এটাই সব থেকে বড় ভুল। আর স্টোইনিসের কোনো ধারাবাহিকতা নেই। আগের বছর যাও খেলেছিল, একটা ম্যাচে খেলেছে, আর সেরকম কোনো ধারাবাহিকতা নেই। একটা দুটো ম্যাচে খেলে, বাকি ম্যাচে ধারাবাহিকতা নেই। পুরান তাও চেষ্টা করে। দিল্লি ক্যাপিটালস লখনৌর বিপক্ষে 208 রান করে 4 উইকেটে। 208 রান হতো না, এর থেকে আরও কম রান হতো। লাস্টের দিকে রবি বিষ্ণয় যে এত ভালো ক্যাচ ধরেছে, সে বারবার ক্যাচ ফেলছিল। একবার অক্সারের ক্যাচ, একবার স্টাফসের ক্যাচ, মানে শুধু ক্যাচ ফেলছিল, যার কারণে 208 রান উঠেছিল। না হলে হয়তো একটু কম রান হতো। আর অভিষেক পোরেল আজকে অনবদ্য খেলেছে। জ্যাক ফ্রেশার ম্যাকগ্রুভকে আউট করলেও কি হবে, জ্যাক ফ্রেশার যেরকম ব্যাটিং করতো ওরকমই কিন্তু ব্যাটিং করছে অভিষেক পোরেল। 33 বলে 58 রান করেছে, 5টা 4, 4টে 6, 175 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। নবীন উলক আউট করেছে, নবীন উলক। আর অভিষেক পোরেল যদি ধারাবাহিকভাবে ওপেন করতো, তাহলে হয়তো আরও বেশি রান করতে পারতো, আরও ভালো খেলতে পারতো। সে সব ম্যাচে সুযোগই পায়নি। কোনো ম্যাচে সুযোগ পেয়েছে 3 নম্বরে, 4 নম্বরে, কোনো সময় আবার ওপেন। এক এক সময় এক এক জায়গায় খেলানো হয়েছে, বারবার পজিশন চেঞ্জ করা হয়েছে, এর জন্য ভালো খেলতে পারেনি। আরও ভালো তো সে খেলতে পারতো। সেই হোপ 27 বলে 38 রান, 3টে 4, 2টো 6। রবি বিষ্ণয়ের বলে আউট হয়েছে। সেই হোপকে নেয় কেন আমি বুঝি না, সেই হোপ চলে না। এর থেকে
অন্য কোনো প্লেয়ারকে নিক তাও ভালো, ওয়ার্নার কি এর থেকে খারাপ? সেই হোপকে নেয়, ওদিকে ওয়ার্নারকে ভরসা নিয়ে খেলায় না, ওয়ার্নার খেলতে পারছে না, ধারাবাহিকভাবে হয়তো খেলালে খেলতে পারতো, বা অন্য তুমি অলরাউন্ডারকে অন্য প্লেয়ারও নেই, এর জন্যই হয়তো সেই হোপকে খেলাতে হচ্ছে। ঋষভ পান্ত 23 বলে 33, 5টা 4, 143 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, নবীন উলক আউট করেছে। ঋষভ পান্তের ব্যাটিং এখন যা দেখে মনে হচ্ছে এর থেকে সঞ্জু স্যামসন এইবারের আইপিএলে ভালো ব্যাটিং করেছে যথেষ্ট, এবং টি20 ওয়ার্ল্ড কাপও ফার্স্ট চয়েস উইকেট কিপার যদি সঞ্জু স্যামসন হয় ভালো হবে। এদিকে উইকেট কিপিং তো ভালো করেই, আবার ব্যাটিংটাও কিন্তু করতে পারে, খুব ভালো ব্যাটিংটা করতে পারে, মানে সব দিক থেকে বেটার। আর 4 নম্বরে ঋষভ পান্ত খেলেছে, 5এও খেলেছে, বাট সঞ্জু স্যামসন 3 নম্বরে খেললো, আমি মনে করি 4-5 নম্বরে খেলতে পারবে, তাকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু আমার মনে হয় যেহেতু ঋষভ পান্তকে পছন্দ বেশি, ঋষভ পান্তই সুযোগ পেতে পারে। 66টা টি20 ম্যাচে রেকর্ড জঘন্য ঋষভ পান্তের ভারতের হয়ে। স্টাফস 25 বলে 57 রান, 3টে 4, 4টে 6। আর অক্সার প্যাটেল 228 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে স্টাফস। অক্সার প্যাটেল 10 বলে 14, 2টো 4, 140 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। আর আরশিদ খান 3 ওভারে 45 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। আর আজকে কিন্তু কেএল রাহুল উইকেট কিপিং করেনি, ফিল্ডিং করছিল আর ক্যাপ্টেন্সি করছিল, আর উইকেট কিপিং করছিল ডি কোক। উইকেট কিপিং, ক্যাপ্টেন্সি, মানে সব কিছু একেবারে চাপ হয়ে গেছিলো, এই জন্য নিজে সে মানে উইকেট কিপিং করছিল না। এটা তার আগেই করা, যখন টি20 ওয়ার্ল্ড কাপে সে সুযোগ পায়নি তারপরও উইকেট কিপিং কী করে যাচ্ছিলো আমি জানি না, ডিকোককে দিয়েই করাতে হতো, সুযোগ পেলে সেটা আলাদা ব্যাপার ছিল। মহসিন খান 4 ওভারে 29 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি, এই একমাত্র মহসিন খানই আজকের ম্যাচে ভালো বল করেছে। রবি বিষ্ণয় ভালো করেছে, 4 ওভারে 26 রান দিয়ে 1 উইকেট। আমি এটা জিনিস বুঝি না, দিল্লির মতো উইকেটে যেখানে স্পিনাররা ভালো বল করতে পারে সেখানে স্পিনার কেন বেশি খেলায় না? অমিত মিশ্রর মতো অভিজ্ঞ স্পিনার রয়েছে, তাকে তুমি কেন খেলাচ্ছ না? যুজবীর সিং 2 ওভারে 28 দেয়, ফালতু। যুজবীর সিংয়ের থেকে ইয়াশ ঠাকুর, যুজবীর সিং দুটোই একই কোয়ালিটির বোলার, তবে ইয়াশ ঠাকুর একটু বেটার। নবীন উলক 4 ওভারে 51 রান দিয়েছে, 2 উইকেট নিয়েছে। প্রচণ্ড মার খায়, এত মার খেলে হয় না, যা মার খেলো স্টাফ, যা মারলো, মানে অনবদ্য খেলেছে। কুণাল পান্ড্যা 2 ওভারে 20 রান দিয়েছে, কুণাল পান্ড্যাকেও 4 ওভার বোলিং দেয়নি। দীপক হুডা 1 ওভারে 9 রান, অবশ্য মার খেয়েছিল বলে দেয়নি। পেসারদের থেকে অবশ্য কম মার খেয়েছে, পেসাররা যা মার খেয়েছে, জ্যাক ফ্রেজার যখন আউট হয় তখন 3 রানে 1 উইকেট, তারপর সেইও আউট হয়। দিল্লির 94 রানে 2 উইকেট, অভিষেক পটেল 111 রানে 3 উইকেট, ঋষভ পান্ত 188 রানে 4 উইকেট, 1 থেকে 6 ওভারে 73 রান তোলে। এইবারের আইপিএলে সব থেকে পাওয়ার প্লেতে বেশি রান তুলেছে হায়দ্রাবাদ, এবং মানে নেট রান রেটও বেশি, রান রেটও বেশি। তারপর রয়েছে কলকাতা, তারপর রয়েছে দিল্লি। দিল্লি হয়তো ভালো খেলতে না পারলেও দিল্লির নেট রান রেট বেশি, মানে পাওয়ার প্লেতে অন্তত ভালো, রান রেটটা বেশি আর কি। আর সেই ওভার অভিষেক পোড়েলের মধ্যে বেশি ভালো পার্টনারশিপ হয়েছিল, 100 রান 8 রানের জন্য হয়নি, 100 রানের পার্টনারশিপ, বাট 49 বলে 92 রানের পার্টনারশিপ হয়েছিল অভিষেক পোড়েল আর সেই হোপের মধ্যে। আর ঋষভ পান্ত আর স্টাফসের মধ্যে 31 বলে 47 রানের পার্টনারশিপ হয়েছিল। অক্সার আর স্টাফসের মধ্যে 20 বলে 50 রানের পার্টনারশিপ হয়েছিল। আর স্টাফস এইবারের আইপিএলে 18 থেকে 20 ওভারে, ডেথ ওভারে আইপিএলে 54 বলে 173 রান করেছে, একবার আউট হয়েছে। আর স্ট্রাইক রেট 320, মানে অবিশ্বাস্য। আর 13টা 4 মেরেছে, 15টা 6 মেরেছে, 2টো ডট বল খেলেছে, অবিশ্বাস্য রেকর্ড। আর এইবারের আইপিএলে ভালো, কিন্তু অনেক বেশি, কিন্তু 200+ স্কোর হয়েছে। আগেরবার হয়েছিল 37টা, তার আগেরবার 18টা, তার আগেরবার 15টা, আর এইবার অলরেডি 37টা না 38টা যেন হয়ে গেছে। আর লখনৌ আজকে বল করেছে, মহসিন খান বিষ্ণই 8 ওভারে 55 রান দিয়ে 1 উইকেট নিয়েছে, 6.87 হলো ইকোনমি। আর বাকি বোলারগুলো 12 ওভারে 153 দিয়েছে, 12.75 ইকোনমি, 3টে উইকেট নিয়েছে। মানে বাকি বোলাররা মার খেয়েছে, মহসিন খান আর রবি বিষ্ণই ভালো বল করেছে। আর ডেথ ওভারে 16 থেকে 20 ওভারে সব থেকে বেশি রান করেছে 2024 আইপিএলে, 252 রান ক্রিস্টিয়ান স্টাফস, 262 স্ট্রাইক রেট, দীনেশ কার্তিক 226 স্ট্রাইক রেট, 226 রান, নিকোলাস পোরান 177 স্ট্রাইক রেট, 211 রান, টিম ডেভিড 181 রান, 205 রান, 181 স্ট্রাইক রেট। আর শিবম দুবে 177 রান, 198 স্ট্রাইক রেট। রাসেল বা রিঙ্কু সিং এরা এই লিস্টে নেই, তার কারণ এরা এই লিস্টে নেই, তার কারণ এবার সেরকম খেলা লাগেনি সেইভাবে, ওই জন্য। আর রমনদীপ সিংয়ের স্ট্রাইক রেট 200-র কাছাকাছি, বাট রান অত করতে পারেনি, নাহলে রবি বিষ্ণয় না, ওই রমনদীপ সিংও থাকতো। আর দিল্লির ইনিংসের কথা, 1 থেকে 6 ওভারে 73 রানে 1 উইকেট, 12.16 হলো ইকোনমি। আর 17 থেকে 15 ওভারে 63 রানে 2 উইকেট, 7 হলো রান রেট। আর 16 থেকে 20 ওভারে
72 রানে 1 উইকেট, রান রেট হলো 14.4। এই হলো অবস্থা। স্টাফস ভালো মারকুটে ব্যাটিং করেছে, পেস বোলিংটা খুব ভালো খেলতে পারে। স্পিনের বিরুদ্ধে সমস্যা হয়, বাট পেস বোলিংটা খুব ভালো খেলতে পারে, অসাধারণ খেলে। যখন একটা প্লেয়ারকে যখন বেশি টাকায় কেনা হয়, সেই প্লেয়ারটা কিন্তু মানে টাকাটা যেহেতু পেয়ে যাচ্ছে অতটা কিন্তু গুরুত্ব দেয় না, ভালো খেলতে পারে না, সেইভাবে পারফরমেন্স করতে পারে না। টাকার একটা চাপ থাকে ঠিকই, কিন্তু পারফরমেন্স করতে পারে না। যখন কম টাকা পায় একটা প্লেয়ার, তখন কিন্তু সে ভালো খেলার চেষ্টা করে। তাই বলে যে দামি প্লেয়াররা খেলতে পারে না, আমি সেটা বলছি না, খেলে, অনেক সময় পারে না। যেমন মিচেল স্টার সেইভাবে পারফরমেন্স করতে পারেনি, প্যাট কামিন্স তাও করেছে মোটামুটি। দামি প্লেয়াররা যেমন ফ্লপ খেয়েছে, ড্যারেল মিচেল সেইভাবে 14 কোটি টাকার মতো পারফরমেন্স করতে পারেনি। এটাই আমি বলতে চাইছি। অভিষেক পোড়েল না, ওই অভিষেক পোড়েল তো ভালো করেছে। স্টাফস মাত্র 50 লাখ টাকা তার দাম, আর সে কী ভালো খেলছে, ডেথ বোলিংটা কী সুন্দর করছে, সেটাই বলছি। মানে অনেকে কম টাকায় এত ভালো খেলে দেয়, দারুণ। কম টাকায় ভালো খেলার চেষ্টা করে যে আমার আরও টাকা বেশি পেতে হবে, আরও ভালো খেলতে হবে। আর একটা জিনিস বলি, ব্রায়ান লারা, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, সে মানে সেমিফাইনালে 4 টিমকে বেছে নিয়েছে এই T20 ওয়ার্ল্ড কাপের সেরা দল হিসেবে। ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানকে রাখাতে আমি অবাকই হয়েছি। তার কারণ আফগানিস্তানের যেখানে অস্ট্রেলিয়া রয়েছে, নিউজিল্যান্ডের মতো টিম রয়েছে, সেখানে আফগানিস্তান খুবই চাপের। তবে দেখা যাক এটা হয় নাকি, অনেক সময় হতেও পারে। যদি ভালো খেলতে পারে আফগানিস্তান, চমক দেখাতে পারে। ওই দলেও ভালো প্লেয়ার রয়েছে, গুরবাজের মতো প্লেয়ার রয়েছে, রাশিদ খান, মুজিবুর রহমান, তারপরে ইব্রাহিম জারদান, ভালো প্লেয়ার। ওরা মানে আনপ্রেডিক্টেবল টিম, কোনো সময় এত ভালো খেলে দেয়, কোনো সময় আবার খেলতে পারে না। অন্তত বাংলাদেশের দিয়ে ভালো খেলার চেষ্টা করে, বাংলাদেশ সেইভাবে পারফরমেন্স করে উঠতে পারে না।